নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ সপ্তাহে আপনাদেরকে স্বাগত। মহাপ্রভুর আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি অন্তর থেকে। দেখুন, দিদিমণির প্রলাপ আপনারা নিশ্চয়ই শুনেছেন। 15ই জুলাই দিদিমণি প্রলাপ বকেছেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ফেসবুক লাইভ করেছেন। দিদিমণি এখন সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলছেন না, পাছে কিছু বেয়ারা সাংবাদিক অপ্রিয় প্রশ্ন করে ফেলে। এতদিন দিদিমণি অনুপ্রাণিত গৃহপালিত সাংবাদিকদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একজনকে তো বিরাট বড় মাতব্বর বানিয়েছিলেন, সেই সাংবাদিক নামেই সাংবাদিক, আসলে তার কাজ ছিল ট্রান্সফার, পোস্টিং করা, তোলা। যাই হোক, সে এখন সেই প্রতিষ্ঠান থেকে বিতাড়িত। এখন কোথায় গা ঢাকা দিয়ে আছে আমরা জানি না। নবান্নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকতেন তোষামুদে চামচারা। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। সূর্য পশ্চিম দিকে ওঠে দিদি যদি বলতেন, সমস্বরে এই স্তাবকবৃন্দ বলতেন, অসাধারণ দিদি আপনি আবিষ্কার করলেন, কেউ এটা করেনি। সত্যিই তো সূর্য পশ্চিম দিকে ওঠে। তা এই ধরনের অনুপ্রাণিত সাংবাদিকদের সঙ্গ তিনি পছন্দ করতেন। অন্য সাংবাদিকরা ভয়ে বা ভক্তিতে বা পুলিশি হেনস্থার আশঙ্কায় দিদিমণিকে প্রশ্ন করতেন না, তাই দিদিমণি নাগারে মিথ্যে কথা বলে যেতেন যতদিন তিনি ক্ষমতায় ছিলেন। এখন ক্ষমতা হারিয়েছেন, বেয়ারা সাংবাদিকরা 2-1টা প্রশ্ন করতে পারে, তাই তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হচ্ছেন না। কিন্তু তা সত্ত্বেও 15ই জুলাই বিকেল বেলা তিনি যে প্রলাপ বকলেন, দেখুন, সত্যি কথা উনি বলেন না, কখনো বলেন না। যা কথা বলেন 99.99% মিথ্যা কথা, আর বাকিটা অর্ধ সত্য। কালকে যেমন অনেক মিথ্যা কথা বললেন। প্রথম কথা, মদন মিত্র পালঙ্ক থেকে খাটিয়ায় এসেছেন, সেটা মদনবাবুর ব্যক্তিগত বিষয়। ঋতব্রত শিবিরে যাওয়ার আগে মাননীয়াকে হোয়াটসঅ্যাপে সরিও বলেছিলেন। তো মাননীয়া বললেন, আমি বুঝতেই পেরেছিলাম ওর ছেলে বউকে ডেকেছে, ও নিরুপায়, সবার লাগেজ, সবার ব্যাগেজ ইত্যাদি, যেরকম বলেন ছন্দ মিলিয়ে কথা বলেন। আর অভিষেক হচ্ছে বাঘের বাচ্চা, ওনাকে সেটিং করেনি বলেই ওকে বারবার এই তদন্তের নামে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এটাই ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। দিদিমণির খুব আদরের কেষ্ট মাথায় অক্সিজেন কম যায় বলে পুলিশকে বোম মারতে বলেছিলেন। সেই কেষ্টও বলেছে নাকি ফোনে, দিদি তুমি চোখে দেখো না কানে দেখো, সত্যি সে লুকাস কি বিচিত্র এই দেশ। কেষ্টও বলেছেন যে খোকাবাবুর জন্যই তার জেল যাত্রা। কত 40 লক্ষ টাকা করে কি দিতে হতো, ভাইপো ট্যাক্স। আমরা তো শুনি কেষ্ট মুড়ির টিনে করে বীরভূম থেকে টাকা পাঠাতেন ক্যামাক স্ট্রিটে কালীঘাটে, এবং সেই মুড়ির টিনকে রীতিমতো প্রোটেকশন দিয়ে আনতো অনুপ্রাণিত পুলিশ অফিসারেরা। এগুলো আমরা সবাই জানি। ওই বললাম, দস্যু রত্নাকরদেরও বাল্মীকি হওয়ার স্বাদ জাগে, তাই এখন তারা এইসব কথা বলছেন, এগুলো আপনারা জানেন। কিন্তু অভিষেক সেটিং করেনি, ও বাঘের বাচ্চা, তাই ওকে এত হয়রানির মুখে পড়তে হচ্ছে। কে বলেছে দিদি অভিষেক সেটিং করার চেষ্টা করেননি? বছর 1.5-2 আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ প্রার্থী হতে চেয়েছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে ফিলার পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রাজি হননি। টুক করে কোনো সূত্র দিয়ে ভাইপো অমিতজির কাছে যাতে না পৌঁছতে পারে,
সেটা নিশ্চিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সৌমিত্র খানকে বলেছিলেন দিল্লিতে তুমি ভাইপোর গতিবিধির উপর নজর রাখো। কে বলে যে ভাইপো সেটিং করতে যাননি? আরে সব থেকে বড় সেটিং বাজ। ও যখন বুঝতে পারলো যে তদন্ত সংস্থার তদন্তের গতি প্রকৃতি ওকে একদিন না একদিন বিপদে ফেলবে, তখন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হতে চেয়েছিলেন। সুবিধা হয়নি, সময় পাননি, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ভাইপোকে হারে হারে চেনেন। আর ভাইপোর সঙ্গে সাক্ষাৎ, এই খবর যদি কখনো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে যেত, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির খুব করুণ দশা হতো নির্বাচনী রাজনীতিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিচক্ষণ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে তিনি বদ্ধপরিকর ছিলেন। তাই ভাইপো যতই ফিলার পাঠান না কেন, শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আহ্বানে সাড়া দেননি। দ্বিতীয়ত, বিশ্বের এক তাবড় শিল্পপতির পুত্রের মাধ্যমেও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পাঠাতে চেয়েছিলেন ভাইপো, সেটাও সফল হয়। যখন দেখছেন এসব করেও কিছু হচ্ছে না, তখন তিনি অজিত পাওয়ার হতে চাইলেন। সিন্ধে নয়, অজিত পাওয়ার। আপনারা বলতে পারেন, কেন আপনি অজিত পাওয়ারের কথা বলছেন, কেন একনাথ সিন্ধের কথা বলছেন না? একনাথ সিন্ধে উদ্ধবের সঙ্গ ছেড়েছিলেন একটাই কারণে, যে বালা সাহেবের প্রতিষ্ঠিত শিবসেনা, যারা বিজেপির স্বাভাবিক মিত্র ছিল দীর্ঘদিন, সেই উদ্ধব গদির জন্য কংগ্রেস এবং এনসিপির সঙ্গে হাত মিলিয়েছিল। এতে বালা সাহেবের আদর্শ তার অবমাননা হচ্ছিল। তাই সিন্ধের যুক্তি অনেকটাই অকাট্য, কারণ শিবসেনার সঙ্গে কখনো কংগ্রেস আর এনসিপির মিলমিশ হতে পারে না। জল তেল কি মিশ খায়? কিন্তু অজিত পাওয়ার শরদ পাওয়ারের সঙ্গ ছেড়েছিলেন গদির জন্য, ক্ষমতার জন্য, উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। 3 বছর আগেও এই খোকাবাবু চেষ্টা করেছিলেন পিসিমণিকে কিভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে বসা যায়। যখন দেখলেন সেটা সম্ভব নয়, তখন উপমুখ্যমন্ত্রী হওয়ার বায়না করলেন। খোকাবাবুর ধারণা ছিল, যদি তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার থেকে কম আসনে থাকে, মানে ধরুন 125-30, তাহলে বিজেপিকে তিনি সমর্থন করবেন দল ভাঙিয়ে, বিনিময়ে কোনো পদ প্রাপ্তি। সেই প্রস্তাবও দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব ভাইপোর এই প্রস্তাবে সম্মত হয়নি। কারণ ভাইপোর সাথে হাত মিলিয়ে বিজেপি যদি এখানে সরকার গড়ত, মানে সেই রকমের সম্ভাবনা তৈরি হতো, তাহলে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ এই রাজ্যে প্রশ্নের মুখে পড়ত। বিজেপির নেতারা ঠিক করেছিলেন, যদি তারা ক্ষমতায় না আসতে পারেন, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবেন, কিন্তু ক্যামাক স্ট্রিটের ফেরেববাজের সঙ্গে কোনো অবস্থাতেই এক বন্ধনীতে বসে সরকার করবেন না। ভাইপো চেষ্টা করেছিলেন প্রার্থী তালিকায় যত বেশি সম্ভব তার অনুগামীদের টিকিট দিতে, যাতে ভোট পরবর্তী পরিস্থিতিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে থাকে। এবং পিসিমণিকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠানোর বন্দোবস্ত তিনি করেছিলেন, সবাই জানে, পিসিও জানে। কিন্তু ওই অন্ধ স্নেহ, বাবু কিছু ভুল করতে পারে না। বাবু হচ্ছে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। বাবু যে লুটলো বাংলাটাকে, আর দিদিমণি নীরবে থেকে প্রশ্রয় দিলেন, বললেন 14 পুরুষের সম্পত্তি বাবু তুই মানিয়ে নে, আমি তো আছি ছাতার মতো। তাই সব জেনেও, সব বুঝেও পিসিমণি প্রশ্রয় দিয়েছেন। যখন তার কুর্সি নিয়ে ভাইপো টানাটানি করতে শুরু করলো, তখন পিসিমণি তার ডানাটা একটু ছেটেছিলেন, বলছিলেন আমি সংগঠন দেখব। খোকার সমস্ত
ভৃত্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পিসিমণি সরিয়ে দিয়েছিলেন, সে মুখপাত্র থেকে শুরু করে সাংগঠনিক পদ। কারণ খোকা যে বিদ্রোহ করতে চলেছে পিসিমণি সেটা আন্দাজ করেছিলেন, কিন্তু সেগুলো করতে পারেননি। তার কারণ একেবারে জনগণের গণতান্ত্রিক থাপ্পড়ে তোলামূল মুখ তুবড়ে পড়েছে, তাই খোকার পক্ষে এইসব ম্যাকিনেশন করা সম্ভব হয়নি। খোকা অনেক বার্তা দিয়েছেন দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বকে, সেটিং করেননি মানে করার চেষ্টা করেছিলেন, সারা পাননি। কারণ সর্বমুখ খোকা বাংলার রাজনৈতিক ডাকাত, সব লুটেছে খোকা, যেখান থেকে যা পেয়েছে মাল কামিয়েছে। সেই খোকার সঙ্গে কোনো রকম রাজনৈতিক সমঝোতা বিজেপির কাছে রাজনৈতিক আত্মহত্যার সামিল ছিল। তাই বিজেপি খোকার এই প্রলোভনে পা দেয়নি। খোকার খুব রাগ, পিসিমণি সব জানেন, জেনেও তিনি মিথ্যা কথা বললেন। আর বাংলার মানুষের একটাই এখন দাবি, শিল্প, স্বাস্থ্য, কর্মসংস্থান ওসব তো ঠিক আছে, একটাই দাবি, ওগুলো তো হবে, এই সরকার সর্বতভাবে চেষ্টা করছে। কিন্তু খোকার জেল যাত্রা দেখতে চায় বাংলার মানুষ, সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এমনকি তোলামূলের সঙ্গে এখনো রয়েছেন এমন মানুষও চান খোকা কবে জেলে যাবে। কারণ খোকা তো রাজনৈতিক নেতা নয়, রাজনৈতিক মাফিয়া। পশ্চিমবঙ্গের মানুষ এই রকম দুর্বৃত্ত রাজনীতিবিদ কখনো দেখেননি, আশা করব ভবিষ্যতেও দেখবেন না। অতএব পিসিমণি নির্লজ্জ মিথ্যাচার করার যে অভ্যাস তার একেবারে ছোটবেলা থেকেই সম্ভবত। প্রায় 50টা বছর রাজনীতির অঙ্গনে কাটিয়েও ছোটবেলার অভ্যাসটা শুধরোতে পারেনি। এটাই হচ্ছে ট্র্যাজেডি, এটাই ট্র্যাজেডি। সবার লাগেজ ব্যাগেজ আছে, তাই তারা ঋত তৃণমূলে চলে যাচ্ছে। দিদিমণি, আপনার লজ্জা করে না? আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ছিলেন, যে যাদের লাগেজ ব্যাগেজ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? সিআইডি আপনার হাতে ছিল, তদন্ত করেননি কেন? বরঞ্চ সার্টিফিকেট দিয়েছিলেন। বালুর মতো একটা ডাকাত চোরকে বলেছিলেন দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক। আমরা কিছু ভুলিনি, বঙ্গবাসীও ভুলবে না। মিথ্যাচার করা পিসিমণি কোনোদিন বন্ধ করবেন না। একটা বিষয়ের উল্লেখ করে এই প্রতিবেদন শেষ করব। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য সচিবের স্বাক্ষরিত সার্কুলার সব দপ্তরে পৌঁছে গেছে। দেখুন, বিভিন্ন দপ্তরে অনেক কাজ হয়তো, কোথাও যন্ত্রপাতির মেনটেনেন্স, কোথাও লজিস্টিক সাপ্লাই ইত্যাদি ইত্যাদি, কোথাও ম্যান পাওয়ার সাপ্লাই। তা দীর্ঘদিন ধরে একটা সংস্থাই কাজ করে যাচ্ছে, বছরের পর বছর তাদের কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে। তা নতুন সরকার ঠিক করেছে অটোমেটিক কন্ট্রাক্ট রিনিউ হবে না, প্রত্যেক দপ্তরকে নতুন করে টেন্ডার বা দরপত্র আহ্বান করতে হবে। সেই দরপত্রে যারা যোগ্য বিবেচিত হবে তাদেরকে বরাত দেওয়া হবে, এবং দরপত্র এক্সিস্টিং কন্ট্রাক্ট শেষ হওয়ার 3 মাস আগে থেকেই জারি করতে হবে। এটা না করলে সেটা কর্তব্যে গাফিলতি বলেই গণ্য হবে। খুব ভালো পদক্ষেপ। বিভিন্ন সংস্থা যেভাবে সরকারের বিভিন্ন দপ্তরে ঘাঁটি গেড়ে ফেলেছিল, মৌরসি পাট্টা চলত, অধিকাংশই ক্যামাক স্ট্রিট নিয়োজিত, আইপ্যাক নিয়োজিত। এই ঘাঁটিটা ভাঙতে হবে, এই মৌরসি পাট্টাটা ভাঙতে হবে। সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। দেখবেন এখানেও বহু চুরি ডাকাতি হয়েছে এবং আমলাদের একাংশ এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এই নিয়েও যদি তদন্ত হয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।